আচ্ছা, তো রেইনফোর্স কংক্রিট বিম বিহেভিয়ার আমরা এটা গত ক্লাস পর্যন্ত এই পর্যন্ত দেখেছিলাম যে লোডিং এর সময় যখন আমরা লোড দিব, তো স্বাভাবিক দৃষ্টিতে আমরা একটা বিমের দুই পাশে দুইটা সাপোর্ট আছে, তো উপর দিক থেকে লোড দিলে সাপোর্ট লোড নেবে। তো সেটা আমরা বলেছিলাম যে বিমটা বাঁকা যে হবে বা ডিফ্লেকশন যেটা হবে, এটা হচ্ছে নিচের দিকে এরকম ডিফ্লেকশন হবে, যেহেতু উপর দিক থেকে লোড আসতেছে, এটা স্বাভাবিক অবস্থায় এটা নিচের দিকে এরকম বেঁকে যাবে। তো নিচের দিকে যদি বেঁকে যায়, তখন এই যে উপরের যে ফাইবারটা আছে বা বিমের উপরের পার্টটা, এই উপরের পার্টে হবে কম্প্রেশন আর নিচের পার্টে হবে টেনশন, মানে নিচের পার্টে টান অনুভব হবে এবং উপরের পার্টে কম্প্রেশন হবে। তো এটা মাঝখান, মানে এই বিমের মাঝ পয়েন্ট যেটা হলো, এটাকে বলা হচ্ছে নিউট্রাল এক্সিস, মানে এই বিমের একেবারে মাঝখানে এটা হচ্ছে নিউট্রাল এক্সিস, যার উপরে হচ্ছে কম্প্রেশন, নিচে হচ্ছে টেনশন। তো এই যে নিচের যে টেনশনটা, টেনশন কে কে নেবে? আচ্ছা, কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে উপরের আমরা যখন লোড দিব, তখন সেটা এরকম যে বাঁকা হবে, তো বাঁকা হলে নিচে হবে টেনশন, উপরে হবে কম্প্রেশন, এবং একটা বিমের একেবারে নিউট্রাল এক্সিস বা এটা সেন্ট্রয়েড আমরা যেটা বলতেছি, নিউট্রাল এক্সিস একেবারে মাঝখানে থাকবে। তো এটা মাঝখানে আঁকা হয় নাই, যাই হোক, একেবারে মাঝে থাকবে নিউট্রাল এক্সিস। তার মানে মাঝে থাকার মানে হলো যে এটার উপরের পার্টটুকু, উপরে নিউট্রাল এক্সিস থেকে উপরের পার্ট যতটুকু আছে, এতটুকু পোর্শন সে নেবে কম্প্রেশন, আর নিচের যে পার্টটুকু আছে নিচে নেবে টেনশন। এখন দেখো নিচের পার্ট যে টেনশন নেবে, তো এই টেনশনটা সম্পূর্ণভাবে উপরে যে পরিমাণ কম্প্রেশন হচ্ছে, নিচেও টেনশন, সেম পরিমাণ টেনশন ডেভেলপ হবে। আমরা যদি এটাকে ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, যে উপরে মনে করো যে এতটুকু মানে স্ট্রেন হইলো বা এতটুকু ছোট হয়ে গেল, তো নিচের পার্টটাও টেনশন হয়ে সে অতটুকু বড় হয়ে যাবে। আলটিমেটলি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা এরকম হবে। এই যে মাঝখানে যে পয়েন্টটা ক্রস করছে, এটা হচ্ছে এই যে নিউট্রাল এক্সিস, মানে এই নিউট্রাল এক্সিসে কোনো এখানে টেনশনও হবে না, কম্প্রেশনও হবে না। তো আমরা যদি এটাকে স্ট্রেস আকারে দেখি, স্ট্রেস ডায়াগ্রাম, এদিকে এফসি 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 হচ্ছে যে এখানে উপরে যে স্ট্রেস ডেভেলপ হচ্ছে, উপরে যে চাপ খাচ্ছে, মানে কম্প্রেশন হচ্ছে লোড দেওয়ার ফলে, তাহলে এই যে উপরে যে পরিমাণ লোড, উপরে যে পরিমাণ কম্প্রেশন হচ্ছে, এটা হলো এফসি। আর নিচে যে পরিমাণ, তাহলে নিচের পার্টটা কি হয়ে যাবে? নিচের পার্ট হয়ে যাবে মানে টেনশন ডেভেলপ হবে, তাহলে নিচে যে টেনশন যেটা হচ্ছে, এটা হলো এফসিটি। এফসিটি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন উপরের কম্প্রেশন এফসি, আমরা জানি যে কংক্রিট সে অনেক বেশি পরিমাণ কম্প্রেসিভ লোড নিতে পারে, কিন্তু টেনশন সে অত বেশি নিতে পারে না, যার ফলে এই নিচের পার্টটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে আমরা এখানে এই যে স্টিল বা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করি। আচ্ছা, রেইনফোর্সমেন্ট প্রোভাইড করলে রেইনফোর্সমেন্ট একটা মানে কিছু পরিমাণ লোড নেবে। রেইনফোর্সমেন্ট যতটুকু পরিমাণ লোড নিচ্ছে, এই যে স্টিল বরাবর, এটা হলো এই যে স্টিল যেখানে আছে, এই স্টিল বরাবর যে লোডটা নিচ্ছে, এটা হলো এফএস। দেখো এখানে এই বিমটার ক্রস সেকশন আঁকা হয়েছে, এই বিমটা তো এদিকে কিছু একটা থাকবে, তো এরকম একটা সেকশন, মানে ক্রস সেকশন তো বোঝো, এটা হলো লংজিটিউডাল সেকশন আমরা দেখতেছি। ক্রস সেকশন হলো এই বিমটাকে যদি এই বরাবর আমরা কাটি, তারপরে এদিক থেকে যদি দেখি বা এদিক থেকে দেখলে যে সেকশনটা দেখা যাবে, তাহলে এই টাইপের কোন একটা সেকশন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে বি, এদিকে উইথ বি, ডেপথ হচ্ছে ডি, এবং এটা যে পরিমাণ রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হচ্ছে, এটা হলো এএস। তাহলে দেখো এটা যদি নিউট্রাল এক্সিস হয়, বলি যে এইটা হচ্ছে নিউট্রাল এক্সিস। নিউট্রাল এক্সিস হলে যে উপরের পার্টটুকু নিউট্রাল এক্সিস থেকে উপরের এতটুকু অংশ নিচ্ছে কম্প্রেশন, নিউট্রাল এক্সিস থেকে নিচের এতটুকু অংশ নিচ্ছে টেনশন, এবং এখানে স্টিল আছে, স্টিল কিছু পরিমাণ লোড নেবে এবং স্টিল হিউজ পরিমাণ লোড নেবে, যেটাকে আমরা এফএস দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটা স্ট্রেস ডায়াগ্রাম আমরা দেখাচ্ছি। তো এইটা কখন? এটা যখন লোড খুব কম হবে, মানে নিচে কোনো ক্র্যাক ডেভেলপ হবে না। তাহলে নিচে যদি ক্র্যাক ডেভেলপ হয়ে যায়, মানে এখানে যদি ফাটল সৃষ্টি হয়ে যায়, তখন দেখো এখানে কি এই স্টিল কিন্তু এটা যদি ফেটেই যায়, তখন তো আর এটা কোনো টেনশন নিতে পারতেছে না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে এই বিমটা তো এরকম বাঁকা হচ্ছে, আচ্ছা যাই হোক, তো এরকম বাঁকা হচ্ছে, তো বাঁকা হলে আলটিমেটলি তোমার এরকম যদি কোন একটা রশিকে তোমরা অনেক, আমরা যদি দুই পাশ থেকে টানি,
তাহলে দুই পাশ থেকে টানলে সে টানটা সহ্য করতে পারে, তার মানে সে এখানে টেনশন রেজিস্ট করতে পারতেছে। কিন্তু রশিটাকে যদি আমরা কেটে দেই, কেটে দুইটা টুকরো করে দেই, তখন কিন্তু তুমি এদিকে টান দিলে মানে যদি টান দাও তাহলে এই রশি এদিকে সরে আসবে, এদিকে টান দিলে এদিকে সরে আসবে, তখন কিন্তু আর রেজিস্ট করতে পারতেছে না। ঠিক অনুরূপ ভাবে এখানে যখন ক্র্যাক ডেভেলপ হওয়ার আগে কিছু পরিমাণ টেনশন সে নিচ্ছিল, এই যে টেনশন নিচ্ছিল, কিন্তু যখন এখানে ফাটল তৈরি হয়ে যাবে তখন তো আর এই পার্ট এবং এই পার্ট ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তখন আর কোনো পরিমাণ টেনশন ডেভেলপ বা মানে কোনো টেনশন নেবে না। তাহলে এই যে ডায়াগ্রাম গুলো আমরা দেখতেছি বি এবং সি, মানে সি নাম্বারে যে স্ট্রেন ডায়াগ্রাম এবং স্ট্রেস ডায়াগ্রাম যেটা দেখতেছি, এটা হচ্ছে ক্র্যাক ডেভেলপ হওয়ার আগ পর্যন্ত, মানে ফাটল হওয়ার আগ পর্যন্ত। যখন ফাটল হয়ে যাবে তখন হলো যে আমরা এই টাইপের ডায়াগ্রামটা দেখবো। দেখো এই যে এখানে উপর দিক থেকে লোড আসতেছে, এই যে কংক্রিটের এখানে ফাটল তৈরি হলো, তাহলে এই যে বিভিন্ন ধরনের ক্র্যাক আছে, তো এই ক্র্যাক আমরা সামনে পড়বো কি ধরনের ক্র্যাক। তো এই যে ফাটল তৈরি হলো, তাহলে দেখো এই ফাটল তৈরি হওয়ার কারণে নিচের পার্ট যে টেনশন নিচ্ছিল, মানে এই যে নিচের পার্ট যে আমরা দেখাচ্ছিলাম যে টেনশন নিচ্ছে, কংক্রিটের নিচের পার্টটাও টেনশন নিচ্ছে, এখন ফাটল যেহেতু হয়ে যাচ্ছে বা মানে এখানে হলো ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তার মানে এই নিচের পার্টটুকু আর কোনো টেনশন নিচ্ছে না, টেনশন নিবে না। তাহলে এই যে উপরে যে পরিমাণ লোড কম্প্রেশন নিবে, এইটা রেজিস্ট করবে কে? এটা রেজিস্ট করবে অনলি স্টিল, মানে এখানে যে স্টিল গুলো আমরা দিচ্ছি বা এখানে যে রিইনফোর্সমেন্ট দিচ্ছি, এই রিইনফোর্সমেন্টটাই উপরের যে লোডটা আছে এই লোডের টেনশন, যে পরিমাণ টেনশন ডেভেলপ হবে এই টেনশনটা স্টিল নেবে শুধুমাত্র। তাহলে এই যে ফিগার, এই ডায়াগ্রামটা, এটা হচ্ছে যখন ক্র্যাক তৈরি হবে, যখন ক্র্যাক তৈরি হবে তখন এই ডায়াগ্রাম, ঠিক আছে। এখন আরো বেশি পরিমাণ যদি লোড হয়, মানে লোড হইতে হতে আরো অনেক বেশি পরিমাণ লোড হয়ে গেল, যে ক্র্যাক, যেটা নিউট্রাল এক্সিস ছিল, তো ক্র্যাক ডেভেলপ হইতে হইতে নিউট্রাল এক্সিসের উপরে চলে গেল, তো লোড যখন বেশি হবে তখন ক্র্যাকের পরিমাণটা বড় হবে, মানে এটা বাঁকাও অনেক বেশি বাঁকা হয়ে যাবে বা ডিফ্লেকশন অনেক বেশি হয়ে যাবে, ক্র্যাকের পরিমাণটা অনেক বড় হয়ে যাবে। তো ক্র্যাকের মানটা যদি নিউট্রাল এক্সিস থেকে উপরে চলে যায় তখন দেখো এখানে টেনশনও কিন্তু, মানে যে কম্প্রেশন, যে উপরের পার্টটুকু যে কম্প্রেশন নিচ্ছে, তাও কিন্তু সম্পূর্ণ পার্ট কম্প্রেশন নিতে পারতেছে না, কারণ হলো যে টেনশন মানে ওইখানে ক্র্যাক ডেভেলপ হয়ে গেছে। বা লোডের পরিমাণ যখন অনেক বেশি হয় এবং স্টিল যখন ইল স্ট্রেন্থে চলে যায়, আমরা জানি যে স্টিলের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম প্রথম থেকে সোজা হয়, তারপরে গিয়ে বাঁকা হয়ে আলটিমেটলি মানে আরো বাঁকা হয়ে যায়, তারপরে গিয়ে রাপচার হয়। তো স্টিল যখন এই যে বাঁকা হয়ে যাবে মানে ইল স্ট্রেন্থে যখন চলে যায়, তখন কংক্রিটও এই যে স্বাভাবিক, দেখো এখানে কিন্তু স্ট্রেট লাইনের ডায়াগ্রাম আমরা দেখাচ্ছিলাম যে একেবারে লিনিয়ারলি ভেরিয়েশন হচ্ছে, কিন্তু তখন আর লিনিয়ার ভেরিয়েশন হয় না, তখন হয়ে যায় একেবারে এরকম কার্ভ সেকশন হয়ে যায়, যে এতটুকু পার্ট কম্প্রেশন নিচ্ছে আর বাকি পার্টটুকু টেনশন নিচ্ছে, স্টিল টেনশন নিচ্ছে। আর এইদিকে কিন্তু আর কোনো কংক্রিট যে টেনশন নিচ্ছে এটা আমরা দেখাচ্ছি না, কেন? যেহেতু এখানে ক্র্যাক ডেভেলপ হয়ে গেছে, মানে ফেটে গেছে, তার মানে এখানে তো আর কোনো টেনশন সে নিতে পারবে না বা রেজিস্ট করতে পারবে না। তাহলে এইটা হচ্ছে যে আলটিমেট লোডিং এর ক্ষেত্রে যখন লোডের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে তখন এই ধরনের ডায়াগ্রাম আমরা দেখবো। তো ইউএসডি মেথডে সাধারণত যখন এই যে এই পর্যন্ত থাকে, এই সেকশন যখন থাকবে মানে কখনো মানে যখন ক্র্যাক ডেভেলপ হয় না, তখন যে মেথডটা আমরা অ্যাপ্লাই করি তখন ওইটাকে বলা হয় ইউএসডি মেথড। এবং এই সেকশনও যে সামান্য পরিমাণ ক্র্যাক ডেভেলপ হলো, কম্প্রেশন থাকতেছে, তো এটাও ইউএসডি মেথডে ব্যবহার করা হয়। কিন্তু এইটা যখন হয় তখন এটা আলটিমেট স্ট্রেন মেথড, বাট আমরা যে সরি এতক্ষণ ইউএসডি বলতেছিলাম, তাহলে এটা ব্যবহার করা হয় ডব্লিউএসডি। আর এইটা যখন মানে এই টাইপের যখন হয়ে যায়, লোডের মান যখন অনেক বেশি হয়ে যায়, তখন আমরা ইউএসডি মেথডে ব্যবহার করি, বা আমরা যখন স্টিলের পরিমাণ স্ট্রেনটা আলটিমেট পর্যন্ত ব্যবহার করি তখন সেটাকে বলা হচ্ছে ইউএসডি মেথড। এই তিনটা ফিগার কি বোঝা গেল যে এইটা হচ্ছে যে ক্র্যাক হওয়ার আগে নিচে যে নিউট্রাল এক্সিসের নিচে যে কংক্রিটও কিছু পরিমাণ টেনশন নেবে এবং স্টিল তো টেনশন নেবেই। এটা হলো ক্র্যাক হওয়ার পরে যে নিচের পার্টটুকু, নিচে যে রেইনফোর্সমেন্ট আছে বা নিচের যে কংক্রিট আছে, কংক্রিট কোনো টেনশন নিচ্ছে না। আর এটা হচ্ছে আলটিমেট ক্ষেত্রে যখন স্টিল একেবারে ইল স্ট্রেন্থে চলে যাবে, অনেক বেশি পরিমাণ লোড নিচ্ছে এবং অনেক বেশি পরিমাণ লোড আসতেছে, তখন উপরের কংক্রিটটাও সে আর লিনিয়ার ভেরিয়েশন হবে না, নন লিনিয়ার ভেরিয়েশন সে দেখাবে। তাহলে এখন আমরা একটা ভিডিও দেখে আসি যে আসলে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের বিহেভিয়ারটা কিরকম হয়, যে আমরা আচ্ছা,
তো তোমরা ভিডিওটা কি দেখতে পাচ্ছ? সাউন্ড হচ্ছে কি? না স্যার, সাউন্ড হয় না কোনো। সাউন্ড যাচ্ছে না, না? এটা কি করা যেতে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাউন্ড বিষয়টা হচ্ছে যে এখানে, আচ্ছা একটু দেখি, ট্রাই করি। মাইক্রোফোন সেমি সিস্টেম মাইক্রোফোন সেটিং। বুঝা যায় না? আচ্ছা দেখো, তো এইটা হচ্ছে একটা টেস্ট, মানে এই যে বিমটা যে ফেলিওর হয় এবং ক্র্যাক ডেভেলপ হয়, এটা হলো একটা টেস্ট, যেটাকে বলা হয় যে ফ্লেক্সারাল ফেলিওর ভার্সেস শেয়ার ফেলিওর অফ রিইনফোর্সড কংক্রিট বিম। তো এখানে দেখো একটা বিম যেটা দেয়া আছে, যেটার স্প্যান মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, সেটা হলো 3 মিটার স্প্যানের একটা বিম দেয়া আছে। তো এই বিমের উপর লোড দেয়া হবে উপর থেকে, এই যে মেশিনের মাধ্যমে, এই মেশিনের মাধ্যমে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে দেখো এখানে 3টা পয়েন্টে, এটা 3টা অথবা 4টা পয়েন্টে, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টে বিমের সাথে কানেক্টেড, এই পয়েন্টগুলোতে বিমের সাথে কানেক্টেড। এখন যদি উপর দিক থেকে লোড দেই, তখন এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টে, 3টা পয়েন্টে সে লোড দিবে। মানে একটা আমরা বিম যদি একটা ড্র করি, তাহলে বিষয়টা এরকম দেখাবে যে এই একটা বিম, তো বিমের 3টা পয়েন্টে লোড পড়তেছে। মনে করো এরকম কোন একটা পয়েন্টে, এরকম কোন একটা পয়েন্টে, আবার স্যার এরকম এখানে তো দুইটা সাপোর্ট, দুইটা না, এই যে আচ্ছা, তাহলে দুইটা হলে তাহলে দুইটা, কিন্তু আমার মনে হচ্ছে যে এটাও একটা সাপোর্ট, ঠিক আছে? না স্যার মাঝেরটা ফাঁকা স্যার। আচ্ছা, ফাঁকা হলে তাহলে দুইটা দুইটা পয়েন্টে লোড করবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, মানে এরকম, মানে অ্যারেঞ্জমেন্টটা টেস্টটা এরকম করা হয়, দুইটা অথবা 3টা, যে কোনো বা 4টা পয়েন্টও হইতে পারে। তো এটা হলো যে ডায়াগ্রামের উপর ডিপেন্ড করবে বা অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করবে। এখন দেখো, তাহলে এই পাশে সাপোর্ট আছে এবং এই পাশে সাপোর্ট আছে, তাহলে আমরা যে বিহেভিয়ারটা দেখেছিলাম ওই বিমের মতোই টাইপের, তাই না? এখন যদি উপর দিক থেকে লোড দেই, এখন লোড কেন কিভাবে দেওয়া হয়? এই যে যে এখানে হাইড্রোলিক, হাইড্রোলিক একটা মেশিন আছে। হাইড্রোলিক হলো যে এটার মানে ফ্লুইডের প্রেসার দেওয়া হয়, ইলেকট্রিসিটির মাধ্যমে ফ্লুইডের প্রেসার দেওয়া হয়। যখন প্রেসার দেওয়া হয় তখন এটা উপর দিকে উঠতে চায়, যেহেতু উপর দিকে ফিক্সড, এটা তো ফিক্সড, এখানে তো আর উপর দিকে যাইতে পারবে না। তো তখন সে নিচের দিকে প্রেসার দেয়। তো নিচের দিকে প্রেসার দিলে এই ফোর্সের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে দেখো বেড়ে বেড়ে কি হয় এখানে। এখানে হলো ডিফ্লেকশন মেজার করার জন্য অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে, যে ডায়াল গেজ থাকে, যার মাধ্যমে কতটুকু ডিফ্লেকশন হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখানে দেখো, এখানে হলো, এখানে যে অ্যারেঞ্জমেন্ট যেটা দেয়া আছে, এটার মাধ্যমে কম্প্রেসিভ স্ট্রেংথ কত আছে, কম্প্রেসিভ স্ট্রেংথ কত হচ্ছে, সে ক্যালকুলেশন অটোমেটিক ক্যালকুলেশন করে নেবে। আর নিচে যে নিচেও একটা থাকে, তো ওইটার মাধ্যমে টেনসাইল স্ট্রেংথ কতটুকু হয়, এটা সে ক্যালকুলেশন করতে পারবে। তাহলে দেখো, এটি কোর্স সেকশন যেটা দেওয়া ছিল, এদিকে হলো 150 মিলিমিটার এবং হাইট হলো 250, মানে হলো যে এই এখান থেকে এতটুকু, এটা হচ্ছে যে 150 আর হাইট হচ্ছে 250 মিলিমিটার, ঠিক আছে? এটা হচ্ছে ক্রস সেকশন, এই যে যেটা আমরা দেখতেছি এই পার্টটা। আর এই দিকে যেটা দেখতেছি এটা হলো লংগিটিউডিনাল সেকশন। তো তাহলে এখানে দেখো রেইনফোর্সমেন্ট দেয়া আছে দুইটা 12 নাম্বার বার, ঠিক আছে? দুইটা 12 নাম্বার বার দ্বারা রেইনফোর্সমেন্ট দেয়া, 12 নাম্বার না, 12 মিলিমিটার। তাহলে দেখো এই যে লোডিং দেওয়া হচ্ছে, তাহলে এই যে লোড যেগুলো দেওয়া হচ্ছে, দেখো লোডের পরে এই যে ক্র্যাক ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? এই যে ডিফ্লেকশন হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে একবারে, দেখো।
অনেক বেশি পরিমাণ ডিফ্লেকশন হয়ে যাচ্ছে। আলটিমেটলি দেখো, আলটিমেটলি ক্র্যাকের পরিমাণ দেখো কত উপরে চলে গেল, ঠিক আছে? মানে এইটার যদি নিউট্রাল এক্সিস যদি এরকম পজিশনে হয়, দেখো ক্র্যাক কিন্তু নিউট্রাল এক্সিস এর উপরে চলে গেল। তার মানে এখন যে কন্ডিশন আমরা যে লাস্ট ফাইনাল ফিগারে যেটা দেখেছিলাম, যে এরকম ইয়াটা মানে তখন আর লিনিয়ার থাকে না, নন লিনিয়ার হয়ে যায়, তারপরেই ফেলিওরটা হবে। মূলত এই যে ক্র্যাক যে ডেভেলপ করতেছে, যে একেবারে সামান্য পরিমাণ ক্র্যাক ডেভেলপ করলে যে ফেলিওর হবে বিষয়টা এরকম না। তো সব বিমেই, যে কোনো বিম আমরা যখন উপর দিক থেকে লোড দেই, এটা কিছু না কিছু পরিমাণ ক্র্যাক ডেভেলপ হবেই, ঠিক আছে? তো এইটা হচ্ছে হেয়ার ক্র্যাক, যার কারণে আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু যদি আমরা মানে বিভিন্ন মাইক্রোস্কোপিক যন্ত্র দ্বারা দেখি, তখন দেখা যাবে যে এখানে হিউজ পরিমাণ ক্র্যাক ডেভেলপ হয়েছে। তো এই ক্র্যাকটা যাতে অ্যালাউয়েবল লিমিটের মধ্যে থাকে, ক্র্যাকটা যাতে একবারে ম্যাক্সিমাম লিমিটকে এক্সিড না করে, তো এই বিষয়টা হলো আমাদের এনশিওর করতে হবে। দেখো এখন যে ফেলিওরটা হলো, উপরে যে কংক্রিট গুলো আছে, দেখো উপরে কংক্রিটটাই ফেটে গেছে, উপরে কংক্রিটটা ক্রাশিং হয়ে গেছে, একেবারে ফেটে গেছে, কিন্তু স্টিল কিন্তু এখনো ভিতরে মানে যে রেইনফোর্সমেন্ট আমরা ব্যবহার করতেছিলাম, সেই রেইনফোর্সমেন্ট কিন্তু এখনো কি বলে ছিঁড়ে যায়নি। ছিঁড়ে গেলে তো নিচের পার্টটা ভেঙে যাইতো। তো স্টিল বড় হচ্ছে, হ্যাঁ, মানে এটার ডিফরমেশন হচ্ছে। তো উপরে এই যে দেখো এখানে ক্রাশিং ফেলিওর হয়েছে, মানে উপরে এই স্ট্রেনটা সে হচ্ছে, হ্যাঁ, উপরে যে স্টিল আছে, উপরে যে কংক্রিট আছে, সেটা ক্রাশিং ফেলিওর হয়েছে। দেখো আলটিমেটলি বিমটা ফেলিওর হয়ে গেল, একেবারে সম্পূর্ণভাবে বিম ফেলিওর হয়ে গেল, যে পয়েন্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। আচ্ছা, যাই হোক, তো আমাদের যেটা বিষয় ছিল যে আমরা এই যে ক্র্যাকটা ডেভেলপ হয় এবং কখন কোন ধরনের ডায়াগ্রাম গুলো হয়, এটা আমরা দেখলাম। তো এখন আমরা একটা ম্যাথ করব। তো এখানে আমরা কয়েকটা সূত্র দেখেছিলাম, যে f is equal to my divided by i, mc divided by i। তো এই বিষয়টা আসলে মূলত কি, এটা আমরা দেখবো এখন। দেখো, হ্যাঁ, আমার কথা বুঝে যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখো এক্সাম্পল 3.1, আমি তোমাদের এই যে এক্সাম্পল গুলো নিয়ে আসছি, এটা হলো নিলসনের বই থেকে নিয়ে আসছি। তো এই রেক্টেঙ্গুলার বিম হ্যাজ ডাইমেনশন সিন ফিগার 3.2b। তার মানে এই যে এই ফিগারটা আমরা যেটা দেখেছিলাম আগে, এদিকে হলো বি, এদিকে এইচ, এটা হচ্ছে ডি, এটা এস। তাহলে এখানে দেখো বি এর মান দেয়া আছে 10 ইঞ্চ, এইচ এর মান দেয়া আছে 25 ইঞ্চ, এবং ডি এর মান 23 ইঞ্চ, and is reinforced with number 8, 8 নাম্বার বার, সো দ্যাট এএস এর পরিমাণ তাহলে 2.37। এখানে যত যে পরিমাণ স্টিল দেয়া আছে, এই স্টিলের টোটাল এএস এর পরিমাণ 2.37, নিচের পার্টে যে স্টিল গুলো দেয়া আছে। দা কংক্রিট সিলিন্ডার স্ট্রেংথ এফসি প্রাইম দেয়া আছে 4000 psi, এন্ড টেনসাইল স্ট্রেংথ, আচ্ছা, ইন বেন্ডিং মডুলাস অফ রাপচার দেয়া আছে 400, আচ্ছা 475 psi। এখন মডুলাস অফ রাপচারটা কি? মডুলাস অফ রাপচার, এই যে দেখলাম যে আমরা কংক্রিটটা উপরের দিক থেকে লোড দিলাম, যখন বিমের উপর লোড দিলে নিচের পার্টটা যখন ক্র্যাক তৈরি হয়ে গেল, এই যে যে ক্র্যাক তৈরি হওয়া, মানে মডুলাস অফ রাপচার বলতে যে এত পরিমাণ যদি লোড আসে কংক্রিটের উপর, যদি 475 psi পর্যন্ত আমরা লোড দেই, তখন সেটা ক্র্যাক ডেভেলপ হবে। তাহলে এটা হচ্ছে মডুলাস অফ রাপচার, ঠিক আছে? যেমন ক্র্যাক কখন ডেভেলপ হবে। তাহলে দা ইল্ড পয়েন্ট অফ স্টিল এফওয়াই এর মান দেয়া আছে 60000 psi। দা স্ট্রেস স্ট্রেন কার্ভ, আচ্ছা এটা হচ্ছে যে একটা ফিগার ছিল, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ওই কার্ভটাকে ফলো করে এটা বলা হচ্ছে। ডিটারমাইন দা স্ট্রেসেস কজড বাই বেন্ডিং মোমেন্ট এম, 45 কিপ পার ফিট, 45 কিপ ফিট মোমেন্ট যখন হবে, তখন কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ হবে। তাহলে আমাদের স্ট্রেস বের করতে বলছে। তাহলে আমরা দেখলাম যে কোন একটা বিম যখন বিমকে যখন আমরা লোড দিব, একটা বিমকে যখন লোড দেই, তখন উপরের দিক থেকে উপরে এক ধরনের স্ট্রেস ডেভেলপ হয়। তাহলে এই যে কংক্রিটের উপরের ফাইবারে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ হয়, এটাকে এফসি আমরা বলি। নিচের ফাইবারে টেনসাইল স্ট্রেস ডেভেলপ হয়, এফসিটি বলি। আর হলো স্টিল যে মাঝখানে আছে,
তো স্টিলে এক ধরনের স্ট্রেস ডেভেলপ হবে, সেটাকে আমরা এফএস বলি, ঠিক আছে। তাহলে আমাদের এই মানগুলো বের করতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে এফসি, এটা হচ্ছে উপরের ফাইবারে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ হচ্ছে। এখন দেখো, যখন আমরা ট্রান্সফর্ম সেকশন এঁকেছি, এর আগে একটা ম্যাথ করেছিলাম যে ট্রান্সফর্ম সেকশনের, আচ্ছা যাই হোক, এদিকে এএস, তো আমরা এটা দেখেছিলাম যে এই এএস কে আমরা এদিকে বাড়িয়ে দিয়েছিলাম এবং এদিকে বাড়িয়ে দিয়েছিলাম যে এই স্টিল যে পরিমাণ টেনশন নেবে বা কম্প্রেশন নেবে। আচ্ছা, এখন দেখো, তো এইটার এই দুই পাশের পরিমাণটা কি ছিল, যে n-1 as, তাহলে তখন আর এই যে দুইটা আছে, এই দুইটার ফাঁকা থাকবে না, সম্পূর্ণটা কংক্রিট, এবং এই দুইটার হলো স্টিলের কারণে যতটুকু ইয়ে হচ্ছে। আচ্ছা, এখন দেখো আমাদের যেটা করতে হবে, আমরা জানি যে স্ট্রেসের যেটা সূত্র, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট, মানে হলো যে উপর দিক থেকে যদি মোমেন্ট আসে, শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট আমরা জানি। তো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টটা কি, যে যখন ট্রান্সভার্স ফোর্স থেকে, মানে উপর দিক থেকে যখন কোনো ফোর্স আসবে, তখন এটার কারণে যে পরিমাণ মোমেন্ট ডেভেলপ হবে, তো এটা হচ্ছে এটা বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্টের কারণে এরকম বেঁকে যাবে, মানে বিমটা এরকম বেঁকে যাবে। তাহলে এখানে আমাদের বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করে বের করতে হবে না, বা আমরা ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু এখানে হলো যে বেন্ডিং মোমেন্ট দেয়াই আছে কত, 45 কিপ ফিট এই মোমেন্ট দেয়া আছে। তাহলে বেন্ডিং মোমেন্টের কারণে যে পরিমাণ উপরে টপ ফাইবারে বা বটম ফাইবারে যে পরিমাণ স্ট্রেস ডেভেলপ হবে, এটার সূত্র হলো এফসি ইজ ইকুয়াল টু এম সি ওভার আই। তোমরা যেটা মনে রাখবা যে এফ ইজ ইকুয়াল টু এম সি ওভার আই, এম সি ওভার আই, এম সি বাই আই। তাহলে এখানে এমটা কি, এম হচ্ছে যে পরিমাণ বেন্ডিং মোমেন্ট থাকবে বা কোন একটা বিমের মধ্যে যে পরিমাণ মোমেন্ট কাজ করবে, সেটা হচ্ছে এম। তাহলে এখানে এম দেয়া আছে। সি, সি বিষয়টা হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে টপ ফাইবার অথবা বটম ফাইবারের ডিসটেন্স। তাহলে এটা নিউট্রাল এক্সিস মনে করো যে এরকম কোন একটা পজিশনে, এই নিউট্রাল এক্সিস থেকে আমরা যেখানে স্ট্রেস বের করব, আমরা যদি এই যে উপরের ফাইবারের স্ট্রেস বের করতে চাই, তখন এই নিউট্রাল এক্সিস থেকে এতটুকু দূরত্ব, এটা হচ্ছে সি। অথবা আমরা নিচের যদি স্ট্রেস বের করতে চাই, তখন নিউট্রাল এক্সিস থেকে এই যে নিচ পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে সি। অথবা আমরা যদি মনে করো যে এই যে স্টিলের লেভেলে স্ট্রেস বের করতে চাই, তখন নিউট্রাল এক্সিস থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হবে সি। তার মানে আমরা নিউট্রাল এক্সিস থেকে যেখানে যেখানে স্ট্রেস বের করব ওই পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে সি, বা এটাকে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, বা যেভাবে মানে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। যাই হোক, এটা তোমরা সি দ্বারা রিপ্রেজেন্ট করবা। তাহলে এম সি ওভার আই, আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমরা জানি যে মোমেন্ট অফ ইনার্শিয়া, আমরা এটা পড়ে আসছি যে এদিকে যদি বি হয় আর এদিকে যদি এইচ হয়, তো রেক্ট্যাঙ্গুলার সেকশন হলে মোমেন্ট অফ ইনার্শিয়া বা আই এর মান হবে বি এস কিউব বাই 12, তাই না? বি গুণন এইচ কিউব ডিভাইড বাই 12। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন প্রশ্ন হলো যে আমাদের সেন্ট্রয়েডটা কোথায় আছে। এই যে বিমের যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী আমাদের সেন্ট্রয়েড কোথায় আছে, এই সেন্ট্রয়েডটাকে খুঁজে বের করতে হবে। তো সেজন্য দেখো, আমরা যখন ট্রান্সফর্ম সেকশন আঁকবো, তো ট্রান্সফর্ম সেকশনে এদিকে কিছু পরিমাণ এরিয়া আছে, এদিকে কিছু পরিমাণ এরিয়া বাড়তি আছে। তাহলে এই বাড়তি এরিয়ার পরিমাণটা আমরা জানি, আর এখানে তো যখন ওগুলা আমরা বের করে নিব, তখন তার এই স্টিল এখানে থাকতেছে না, বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, এখন তাহলে আমাদের এই যে টোটাল এই অ্যারেঞ্জমেন্টের জন্য এতটুকু এরিয়া এই এরিয়া, এটার জন্য সেন্ট্রয়েড কোথায় হবে, এটা আমাদের বের করতে হবে। যদি শুধুমাত্র একটা রেক্টেঙ্গুলার সেকশন থাকতো, যে শুধুমাত্র এরকম রেক্টেঙ্গুলার সেকশন, তো এটা সেন্ট্রয়েড কোথায় হয়, এটা সেন্ট্রয়েড হয় মানে একবারে এদিকে মাঝখানে, এদিক থেকে মাঝখানে, এরকম কোন একটা পজিশনে এটা সেন্ট্রয়েড হয়। কিন্তু এইটা তো আর এরকম রেক্টেঙ্গুলার সেকশন নাই, দেখো এটা আছে
আবার এই টাইপের করে একটা মানে এখানে আবার দুইটা আর্ম আছে। এখন আমরা সেন্ট্রয়েডটা যদি উপর দিক থেকে বের করি, সেন্ট্রয়েড বের করার তো তোমরা মেকানিক্সে এগুলো পড়ানো হয়েছে, মেকানিক্স কোর্স করছো না? জি স্যার। জি স্যার। মনে আছে? আচ্ছা আমি একটু মনে করাই দেই। রিপিট করেন। আচ্ছা কথা বোঝা যাচ্ছে না তোমাদের কার যেন, যাই হোক তো আচ্ছা, মনে করি এরকম কোন একটা কমপ্লিকেটেড ফিগার যেটা এইটা এবং এটা কানেক্টেড, এরকম ফিগারের আমরা সেন্ট্রয়েড বের করতে চাই, মিউট কর। ঠিক আছে? এরকম ফিগারের সেন্ট্রয়েড বের করতে চাই, তো এখন কোন পয়েন্টের সাপেক্ষে সেন্ট্রয়েড বের করব? আমি ধরো যে আমি এই যে বেস পয়েন্টের সাপেক্ষে সেন্ট্রয়েড বের করলাম, তো এই যে এই পার্টটা, এটা 1 নাম্বার পার্ট বলতেছি, এটা 2 নাম্বার পার্ট। 1 নাম্বার পার্টের এরিয়া যদি হয় a1 এবং এইটার সেন্ট্রয়েড যদি এই নিচ থেকে x1 হয়, মানে উপর দিক থেকে পর্যন্ত মনে করো যে x1, মানে এই দূরত্বটা হলো x1, ঠিক আছে? আর এইটার যদি a2 হয় এবং এখান থেকে এইটা পর্যন্ত যে দূরত্ব এটা যদি x2 হয়, তাহলে এই দুইটার কম্বিনেশনে যে সেন্ট্রয়েড হবে, মনে করো এই সেন্ট্রয়েডটা যদি মনে করো এরকম কোন একটা পজিশন হলো, যেটা দূরত্ব হলো যে x বার, তাহলে এই x বারের মানটা হবে x বার ইজ ইকুয়াল টু, দেখো মনে আসে কিনা, a1 x1 মানে a এর এরিয়া গুণন a এর সেন্ট্রয়েড প্লাস a2 এর এরিয়া, মানে 2 এর এরিয়া a2 গুণন a2 এর সেন্ট্রয়েড, মানে a2 x2 ডিভাইড বাই টোটাল এরিয়া, মানে a1 প্লাস a2। জি স্যার। তাহলে এইটার মাধ্যমে আমরা সেন্ট্রয়েড বের করেছিলাম। এখন যখন আমরা এইটার সেন্ট্রয়েড বের করতে যাব, দেখো এইটার সেন্ট্রয়েড আমরা এই যে টপ থেকে বের করতেছি, টপ থেকে, যে এখানে আসলে তোমার বের করেই এখানে দেয়া আছে যে কনভেনশনাল ক্যালকুলেশন শো দা লোকেশন অফ নিউট্রাল এক্সিস অফ দা সেকশন ইজ গিভেন বাই y is equal to 13.2 ইঞ্চ ফ্রম দা টপ অফ দা সেকশন। এই সেকশনের টপ থেকে এটা সেন্ট্রয়েডটা বের করা হয়েছে 13.2। তাহলে দেখো এদিকে b আছে 10, এইটা টোটাল h আছে 25, আর এটা হচ্ছে কত 23, আর এই দুইটার এরিয়া হচ্ছে n-1 ইনটু d, তাহলে n-1 ইনটু as। তাহলে এখানে এখন আমাদের n এর মান বের করতে হবে, তাহলে n ইজ ইকুয়াল টু কি es ডিভাইড বাই ec, তাহলে es এর মান 29000, 29 ইনটু 10⁻⁶, এটা আমরা জানি, আর ec হচ্ছে 57000 রুট ওভার fc প্রাইম। এগুলা ক্যালকুলেশন কিন্তু আমরা আগে করেছি। তাহলে সেই es বাই ec যদি করি, তাহলে এটার মান n এর মান আসতেছে 8। তাহলে এই যে যে যতটুকু এরিয়া, এটা হচ্ছে n-1 as, তাহলে দেখো n-1 as করলে এখানে আমরা এরিয়া পাচ্ছি 16.59 ইঞ্চি স্কয়ার। তাহলে এই দুইটা মিলে এরিয়া হচ্ছে 16.59 ইঞ্চি স্কয়ার। তাহলে আমরা এখন এই যে উপর দিক থেকে সেন্ট্রয়েড ক্যালকুলেশন করব, তাহলে এটা দুইটা ভাগে ভাগ করলাম আমরা, এই যে যে রেক্ট্যাঙ্গেল এটা হচ্ছে 1 নাম্বার পার্ট দিলাম, আর এটা হচ্ছে 2 নাম্বার পার্ট। তাহলে 1 নাম্বার পার্টে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত, আমরা যদি x বার বলি উপর দিক থেকে, বা y বার বলতেছি, এখানে y বার যেহেতু রিপ্রেজেন্ট করা হচ্ছে আমি y বারই বলি, y বার ইজ ইকুয়াল টু এটার এরিয়া হচ্ছে এদিকে 10 আর এদিকে হচ্ছে 25, তাহলে 10 গুণন 25 ইনটু এই 1 নম্বরের সেন্ট্রয়েড, 1 নম্বরের সেন্ট্রয়েড থাকবে কোথায়, একবারে 25 এর অর্ধেক, তার মানে 25/2 মানে 12.5, 12.5 যোগ এইটার এরিয়া, তাহলে এইটার এরিয়া হলো 16.59 ইনটু এইটার সেন্ট্রয়েড, তাহলে এইটার সেন্ট্রয়েড এই যে দেখো এই যে 23 দেয়া আছে, মানে ডি এর মানটা দেয়া আছে 23, তাহলে এটা সেন্ট্রয়েড উপর দিক থেকে 23 ডিভাইড বাই টোটাল এরিয়া, তাহলে টোটাল এরিয়া হচ্ছে 10 গুণন 25, মানে এইটার এরিয়া, আর হচ্ছে এইটার এরিয়া হচ্ছে 16.59। তাহলে এইটা করলেই আমরা কিন্তু এই যে y বারের মানটা পেয়ে যাচ্ছি, যে উপর দিক থেকে টপ থেকে এটার লোকেশনটা বা সেন্ট্রয়েড কোথায় আছে এটার মান আমরা পাবো 13.2 ইঞ্চ। বিষয়টা কি বোঝা গেল? আমি যদি এখানে আমি পরে যদিও এটা নিয়ে আসছি, যে দেখো y বার ইজ ইকুয়াল টু ay1 প্লাস a2 y2 ডিভাইড বাই a1 প্লাস a2,
তাহলে 25 গুণন 10 ইন্টু 12.5 প্লাস 16.59 গুণন 23 ডিভাইড বাই 25 মানে a1 প্লাস a2। তাহলে এটা করলে ওয়াই বারের মান যেটা আমরা পাচ্ছি 13.15। তাহলে 13.15 পাচ্ছি। এখন দেখো আবার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতে হবে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া যখন আমরা ক্যালকুলেশন করব তাহলে আমরা একটা লোকেশন পেলাম যেটা হচ্ছে যে ওয়াই বার এখান থেকে উপর দিক থেকে ওয়াই বার যেটা হচ্ছে 13.15 আচ্ছা 13.15 ঠিক আছে 15 ইঞ্চ। এখন দেখো এখন আমাদের কি বের করতে হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তো মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কিভাবে করব? মোমেন্ট অফ ইনার্শিয়া তো এই সেন্ট্রয়েডের সাপেক্ষে বের করতে হবে, তাই না? তাহলে দেখো এই সেন্ট্রয়েডের সাপেক্ষে হ্যাঁ কোন একটা বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া এগুলা কিন্তু মেকানিক্স এর পড়াশোনা, ঠিক আছে? সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা যদি সেন্ট্রয়েডের সাপেক্ষে বের করি তখন ওইটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? যে b a cube by 12, এটাই তো ছিল b a cube by জি স্যার 12। এটা যদি b হয় আর এই যে লম্বটা যদি h হয় তাহলে এটা মোমেন্ট অফ ইনার্শিয়া b a cube by 12। আচ্ছা BHQ এখন মনে করো যে আমি সেন্ট্রয়েডের সাপেক্ষে না বের করে অন্য একটা এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়াটা চাচ্ছি, যে এই এক্সিসের রেসপেক্টে। তাহলে এই এক্সিসের রেসপেক্টে যেটাকে প্যারালাল অ্যাক্সিস থিওরাম বলে, তোমার মনে আছে কিনা? যে এখান থেকে এই পর্যন্ত মানে এটা সেন্ট্রয়েডাল এক্সিস থেকে যে এক্সিসের সাপেক্ষে বের করতে চাচ্ছি এইটা দূরত্ব যদি d হয়, তো এইটার সাপেক্ষে আমরা হলো যে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা যে ix বার বের করছি, মনে করো যে এই যে মানটা bx/12 এটা হলো ix বার মানে এইটার সাপেক্ষে। তো এখন যদি এইটার সাপেক্ষে বের করতে চাই বা এইটার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা যদি i হয় তাহলে এই i এর মানটা হবে এই বস্তুটার সেন্ট্রয়েড সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস ad স্কয়ার, ad এর উপর স্কয়ার। মনে পড়ে কিনা? প্যারালাল এক্সিস থিওরাম বলা হয় বা মানে কি বলে সমান্তরাল অক্ষ উপপাদ্য বলা হয়। আমরা এগুলা ইন্টারমিডিয়েটে পড়েছি যে যেটার মোমেন্ট অফ ইনার্শিয়া অন্য একটা এক্সিসের সাপেক্ষে বের করি, যে এক্সিসটা হচ্ছে তার সেন্ট্রয়েডাল এক্সিসের প্যারালাল বা সমান্তরাল। দেখো এইটার সাথে এটা সমান্তরাল, তো সেটা কি করতে হবে? এইটার সাপেক্ষে মানে এইটার সেন্ট্রয়েড সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস যতটুকু দূরত্ব মানে এটার এরিয়া ইনটু যতটুকু দূরত্ব এই দূরত্ব করে স্কয়ার। তাহলে b/12 প্লাস ad স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো এখানে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বের করি তাহলে এটা সেন্ট্রয়েড আছে কিন্তু উপর দিক থেকে 12.5 এ, মানে এই উপর থেকে এখানে 25, তো এই যে টোটাল এই রেক্ট্যাঙ্গেল শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল আমরা যদি বিবেচনা করি তাহলে এইটা সেন্ট্রয়েড উপর দিক থেকে আছে কত? 12 মানে 25 কে 12.5, কিন্তু এখানে আমরা নিউট্রাল এক্সিস পাচ্ছি 13.15। তাহলে এই যে এতটুকু দূরত্ব আমরা এটা সেন্ট্রয়েডাল আমাদের কি বলে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতে হবে অবশ্যই এই সেন্ট্রয়েডের এক্সিস সাপেক্ষে মানে সেন্ট্রয়েড সাপেক্ষে। তাহলে দেখো আমরা যদি এই এক্সিসের সাপেক্ষে বের করি সেটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা হবে কত? 10 b/12 বা 10 25 কিউব ডিভাইডেড বাই 12 12 প্লাস এখন এই সেন্ট্রয়েডের সাপেক্ষে যদি আমরা বের করতে যাই বা এই এক্সিসের সাপেক্ষে তাহলে ad স্কয়ার করতে হবে। তাহলে 10 গুণন 25, আমি আগে হলো যে এটা শুধুমাত্র এই যে রেক্ট্যাঙ্গেলটা করতেছি তারপরে এই পার্টটা পরে করব। 10 গুণন 25 a গুণন d স্কয়ার, তাহলে d এর মানটা কত হবে? এই যে 13.15 থেকে যদি আমরা 12.5 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই দূরত্বটা পাচ্ছি। তাহলে এটা 13.15 থেকে 12.5 বিয়োগ করে যে মানটা পাবো এটা করে স্কয়ার। তাহলে আমরা এই রেক্ট্যাঙ্গেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়াটা ক্যালকুলেশন করতে পারলাম। এখন দেখো এইটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতে হবে। তো এইটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া একেবারে মানে বিষয়টা হচ্ছে যে এইটার জন্য ওই একইভাবে করতে হবে যে এইটা সেন্ট্রয়েড সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া আগে বের করতে হবে, তারপরে এই সেন্ট্রয়েডের সাপেক্ষে মানে এখান থেকে এই ডি স্কয়ার করে এখানে নিয়ে যেতে হবে। এখন দেখো এইটার কিন্তু এই যে এইচ এর মান মানে এই যে এই বরাবর এইটার মান কিন্তু খুবই কম, একেবারে খুব ক্ষুদ্র, মানে একটা স্টিলের আর ডায়ামিটার কতটুকু থাকে? অনেক ছোট না? তাহলে এটা কিন্তু অনেক ছোট। মনে করো যে এটা যদি 0.1 হয়, 0.1 এর উপর যদি আবার কিউব করি তখন এই মানটা আরো ছোট হয়ে যাবে। তার মানে এই পার্টটা b/12 এই পার্টটা আমরা বাদ দিতে পারি, নেগলেক্ট করতে পারি।
তাহলে এইটার জন্য শুধুমাত্র আমরা এ ডি স্কয়ার করলেই হয়ে যাচ্ছে। তাহলে প্লাস এটার জন্য এটার এরিয়া তো আমরা জানি যে 16.59, তাহলে এটা হচ্ছে এরিয়া ইনটু ডি স্কয়ার। ডি হলো কত, এই যে 23 থেকে যদি আমরা এই যে 13.115 বাদ দিই তাহলে কিন্তু আমরা এই দূরত্বটা পাচ্ছি। তাহলে এই দূরত্বটা বের করে এটার উপরে স্কয়ার করলে আমরা টোটাল যে সেকশন এটা মোমেন্ট অফ ইনার্শিয়াটা ক্যালকুলেশন করতে পারবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সামনে যে ম্যাথগুলো করব সব ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতে হবে, সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতেই হবে, এছাড়া উপায় নেই। তাহলে দেখো জি এখানে স্যার এখানে এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য এক্সিস বা নিউট্রাল এক্সিস, তাহলে b^2/12 প্লাস a d স্কয়ার। তাহলে এটার মাধ্যমে তো আমরা রেক্ট্যাঙ্গেলেরটা আগে বের করলাম, তারপরেরটাও b^2/12 প্লাস a2d স্কয়ার। তাহলে এখানে b^2/12 h এর মানটা যেহেতু খুব কম, তো খুব কম মানের কে যখন আমরা আবার কিউব করব মানটা আরো বেশি ছোট হয়ে যায়, যার ফলে আমরা এই পার্টটা আমরা নেগলেক্ট করতে পারি, এটা বাদ দিয়ে শুধুমাত্র a d স্কয়ার করতে পারি। তাহলে দেখো এই কাজটা করা হয়েছে, এখানে 10 গুণন 25 কিউব ডিভাইড বাই 12 প্লাস 10 গুণন 25 গুণন a d স্কয়ার। এই যে দূরত্বটা বের করা হয়েছে যে ওইটার সেন্ট্রয়েড থেকে মানে কি বলে রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড থেকে ওই মেইন সেন্ট্রয়েড পর্যন্ত যে দূরত্ব, আবার এটা দূরত্ব এটা ইনটু তো 16.59 এবং এটা দূরত্বটা 23 মাইনাস 13.15 এর উপরে স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা ক্যালকুলেশন করলাম। এখন কাজ একেবারে সহজ, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু ক্যালকুলেশন করে ফেলেছি এবং এটার কি বলে হ্যাঁ এটার আমরা ওয়াই বারও ক্যালকুলেশন করেছি। সুতরাং এখন যে কাজটা এফসি হচ্ছে যে কম্প্রেশন মানে কংক্রিট কম্প্রেশন স্ট্রেস এট দ্য টপ ফাইবার। আচ্ছা সময় হয়ে গেছে, তোমাদের কি এখন ক্লাস আছে? আজকে তো মনে হয় ক্লাস হবে না। না স্যার নেই। আচ্ছা যদি না থাকে তাহলে আমি এই ম্যাথটা শেষ করে দেই যদি তোমরা চাও, কারণ হলো এমনি তো জয়েন করছে 16 মিনিট পর, সবাই ক্লাস শুরু হয়েছে অনেক পরে। ঠিক আছে, জি স্যার জি স্যার আচ্ছা 1 মিনিট আছে, তোমরা আবার জয়েন করবা, ঠিক আছে শেষ করে দিন, ওই যে Okay, আসলে ওইগুলো নিয়ে আবার কি করতে হবে। ঠিক আছে, ক্লাস যেহেতু নাই আমি ধীরে আগাচ্ছি, ভালোভাবে বুঝাই যাচ্ছে ইনশাআল্লাহ। তাহলে এখন দেখো এফসি আমরা এখন যে যেটা বের করব যে উপরের কম্প্রেশন উপরের স্ট্রেস কতটুকু হবে, মানে এই যে উপরের ফাইবার এই উপরের ফাইবারের স্ট্রেস কতটুকু হবে। তাহলে ওইখানে এম এর মান তো দেয়া আছে, এম এর মান আমরা জানি, আর সি এর মান এই যে নিউট্রাল এক্সিস থেকে টপ ফাইবার অথবা বটম ফাইবার। তাহলে নিউট্রাল এক্সিস থেকে আমরা যেখানে স্ট্রেস বের করব আমরা বের করতে চাচ্ছি একেবারে উপরে, তার মানে এখান থেকে নিউট্রাল এক্সিস থেকে উপরে মানটা আমরা তো বের করে রাখছি 13.15 ডিভাইড বাই আই তো মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বের করেছি। তাহলে এই মানগুলো বসায় দেখো, এখানে হলো এম এর মান দেওয়া ছিল 45 কিপ ফিট, 45 ফিট কিপ বা কিপ ফিট। তাহলে এখানে দেখো আমরা পিএসআই এলবি পার ইঞ্চি স্কয়ারে নিয়ে আসতেছি, তাহলে কি